বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলে দিয়েছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রায় দেখবার জন্য। আর তৃতীয় মাত্রায় কথা বলবার জন্য আমার আজকের অতিথি ভাই বসা আছেন মুক্তিযুদ্ধের ৯ নম্বর সেক্টরের সাবসেক্টর কমান্ডার এবং মুক্তিযুদ্ধের ৯ নম্বর সেক্টরের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জিয়াউদ্দিন। আর আমার ডানে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য, বাংলাদেশ সরকারের সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট এবাদুর রহমান চৌধুরী। স্বাগত আপনার দুজনকে স্টুডিওতে। যে প্রশ্নটা দিয়ে আপনাদের আমি শুরু করতে চাই, আপনারা দুজনেই আমাদের ইতিহাসের সঙ্গে যুক্ত, আমাদের মহান মুক্তি সংগ্রামের সঙ্গে যুক্ত, স্বাধীনোত্তর বাংলাদেশে কম বেশি রাজনৈতিক ক্রিয়াকর্মের সঙ্গে আপনারা দুজন যুক্ত। বাংলাদেশকে মনে হচ্ছে, বিশেষ করে বাংলাদেশের রাজনীতিটা অনেক বেশি ইতিহাস নির্ভর, ইতিহাস আশ্রয়ী বা অতীত আশ্রয়ী, এবং আবার সেই ইতিহাসকে তারা এত বেশি বিকৃত করে তুলেছেন। পরস্পর বিরোধী মহল প্রত্যেকটি পক্ষই এটিকে বিকৃত করবার জন্য কম বেশি ভূমিকা রেখেছেন। তাহলে আসলে বাংলাদেশের এগিয়ে যাবার পথটা কি বা ভবিষ্যৎটা কি, যেখানে মানুষ সবাই সামনের দিকে তাকাতে অভ্যস্ত, তাকানো উচিত নিশ্চয়ই, পেছনে তাকানোটা কিন্তু ওই পরিমাণে নয়, সামনে যেটুকু তাকানো দরকার তার চেয়ে বেশি পেছনে তাকাতে হবে। তো এই ইতিহাস নির্ভরতা, অতীতাশ্রয়িতা এবং একই সঙ্গে বিকৃত ইতিহাস ধরে বাংলাদেশ কিভাবে সামনে এগোবে? মেজর জিয়াউদ্দিন প্রথমে। দেখুন জিলু ভাই, আপনাকে ধন্যবাদ। আপনার যারা সহকর্মী আছেন চ্যানেল আগে এই বিশেষ অনুষ্ঠানে, তাদেরকেও ধন্যবাদ। আপনি যেটা বলেছেন সেটা খুবই একটা গুরুত্বপূর্ণ অধ্যায় কিংবা গুরুত্বপূর্ণ বিষয়, যে অতীত আশ্রয় ভালো, অতীত থেকে শিক্ষা নিতে হবে, ইতিহাস থেকে শিক্ষা নিয়ে একটা জাতি আগায়। কিন্তু সেই ইতিহাসটাকে যদি বিকৃত করার চেষ্টা হয় বিশেষ বিশেষ শক্তি নির্ভর মহলের, তাহলে সেটা খুব দুর্ভাগ্যজনক হয় এবং সেখানে ইতিহাসের মূল প্রতিপাদ্য এবং সঠিক অবস্থানটা মানুষের কাছে তুলে ধরা বেশ কঠিন হয়ে দাঁড়ায়, যার ফলশ্রুতি দাঁড়ায় যে জাতিটা কখনোই ঐক্যবদ্ধ একটা পরিকল্পনা কিংবা ঐক্যবদ্ধ একটা অবস্থান সৃষ্টি করে তার অভীষ্টে পৌঁছানোর জায়গাটা থেকে সরে যায়। আজকে আমরা রাজনীতি অঙ্গনে দুটি প্রান্ত আমরা দেখি এখানে। এক প্রান্তে আওয়ামী লীগ এবং তার সমর্থক গোষ্ঠী, বিভিন্ন ছোটখাটো রাজনৈতিক দল, আর এক প্রান্তে আছেন আপনার বিএনপি, ছোটখাটো তাদের সমর্থক সহ তাদের একটা অবস্থান। এই দুই অবস্থান থেকেই মুক্তিযুদ্ধ নিয়ে, বঙ্গবন্ধুর ভূমিকা নিয়ে, জিয়াউর রহমানের ভূমিকা নিয়ে বেশ বিতর্কিত একটা অবস্থান সৃষ্টি করে রাখা হয়েছে এবং সেই অবস্থানটা মূলত তরুণ সমাজকে বিশেষ করে বিভ্রান্ত করেছে। তরুণ সমাজ এই অবস্থাটাকে তাদের বিবেচনায় আনতে পারছে না যে মুক্তিযুদ্ধের আসল ঘটনাগুলো কি ঘটেছে, কিংবা আসল ঘটনার নায়ক, মহানায়ক, পার্শ্বনায়ক, তাদের ইতিহাসের অবস্থান, অবদান এ সম্পর্কে তারা চূড়ান্তভাবে বেশ মত পার্থক্য কিংবা দ্বিধাগ্রস্ত অবস্থায় রয়েছে। এইটা একটা জাতির জন্য বিরাট সংকট, কারণ তরুণ সমাজই হচ্ছে জাতির ভবিষ্যৎ। কথা আমরা সবাই বলি, সবাই জানি, কিন্তু কাজের বেলায় তরুণ সমাজকে দ্বিধাবিভক্ত করার মতো সমস্ত কাজই আমরা করি এবং এর ফলাফলটা কারো পক্ষে যাবে না। কথা আছে যে ম্যান প্রপোজেস, গড ডিসপোজেস। এই যে রবির কথা আছে, তোমারে বধিবে যে গোকুলে বাড়ি ছেড়ে। তো কাজেই আমিও মনে করছি যে তরুণ সমাজকে বিভ্রান্ত করে গোলটা ম্যারাডোনার মতো আমি দেব, বাই গডস হ্যান্ড। আবার আপনি মনে করছেন যে তরুণ সমাজকে বিভ্রান্ত করে গোলটা আপনি দিবেন, ম্যারাডোনার সেই গডস হ্যান্ড। বাট গডস হ্যান্ড উইল নট অলওয়েজ স্ট্যান্ড ফর ম্যারাডোনা and never had stood. গডস হ্যান্ড একবারই ক্যামেরাগুলোর বিপাকে গডস হ্যান্ড কাজ করেছে, অন্য কিছুই নয়।
তো সেটা তো ইতিহাসে হয় না। মানব সমাজের বিবর্তনে, মানব সমাজের নতুন পথ কেটে নেয়ার, একটা জাতির নতুন পরিক্রমার, এটা কিন্তু এই গডস হ্যান্ড কাজ করে না। কাজে আপনার আমার পক্ষে ইতিহাসের এই অধ্যায়টি আসবে না। আমি মনে করছি যে মুক্তিযুদ্ধে আমি একজন কমান্ডার ছিলাম, বোধহয় আমাকে মূল্যায়ন করে জাতি একদিন একটা সঠিক মূল্যায়ন করবে, সম্ভব নয়। আবার যিনি ওই প্রান্তে আছেন, বিএনপির জোট, তারাও মনে করছে জাতি একদিন জিয়াউর রহমান কিংবা তাদের সাথে যারা মুক্তিযোদ্ধা আছেন তাদেরকে সঠিক অবস্থানে একটা মূল্যায়ন করবে। সেটাও ঠিক নয়, কারণ এই বিভ্রান্তির ভিতর থেকে কেউ আপনাকে কৃতিত্ব দেবে, ক্রেডিট দেবে, এই চিন্তাটা যদি আমরা করে থাকি, তাহলে অনেক সময় ইতিহাসে কিংবা কথ্য ভাষায় বলা হয় বোকার স্বর্গে বাস। আমরা সেটা করছি। আমাদের এটা করা উচিত না। আমাদের উচিত সত্য কথা একটা কনভেনশন করে বলেন, কিন্তু কনভেনশন করার অবস্থা নাই। সেখানে হয়তো দেখা যাবে যে কনভেনশনে বক্তব্যের চেয়ে হাতাহাতি মারামারি বেশি হচ্ছে। কাজেই মানে আমাদের রাজনীতি এমন জায়গায় ঠেকেছে যেটা খুবই দুর্ভাগ্যজনক এবং যেটা জনগণকে কিছুই দিবে না। রাজনীতি আমাদেরকে কি দিয়েছে? মুক্তিযোদ্ধাদেরকে দিয়েছে ভিক্ষাবৃত্তি। মুক্তিযুদ্ধের মধ্যে 1-2% ধরতে পারেন যারা ছলে বলে কৌশলে কোনো না কোনো প্রান্তের জোটে গিয়ে তাদের ভাগ্য গড়ে ফেলেছেন। তারা বিশাল সম্পদের অধিকারী হয়েছেন, কিন্তু অধিকাংশ মুক্তিযোদ্ধাই কিন্তু এখনো বিলো সাব স্ট্যান্ডার্ড লাইফ লিডিং। আপনি চিন্তা করেন যে এদেশের বীরশ্রেষ্ঠ যারা, তাদের যে বাড়িঘর সরকার করে দিছে সেটাও তৃতীয় শ্রেণীর কর্মচারীদের বাড়ি। তো সরকারের মধ্যে ঘাপটি মারা মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি কত সক্রিয়, আর যারা মুক্তিযোদ্ধা শতকরা 1-2 জন হতে পারে যারা ভাগ্য বানিয়েছে ছলে বলে কৌশলে বিভিন্ন জোটে রাজনীতির আশ্রয় নিয়ে। তাছাড়া মুক্তিযোদ্ধারা খুবই অসহায়। মুক্তিযোদ্ধার অসহায়ত্ব কিন্তু তরুণ সমাজকে পীড়া দেয়। তারা এটা মানতে চায় না যে মুক্তিযোদ্ধারা কেন অসহায়ের মধ্যে থাকবে। জি, আমি আবার আসবো আপনার কাছে। মিস্টার ইবাদুর রহমান চৌধুরী। ধন্যবাদ জিলু ভাই। প্রথমে আজকে এমন এক দিনে এনেছেন যে কারণে প্রথমেই আপনার মাধ্যমে চ্যানেল আইর দেশ এবং দেশের বাইরের সকল দর্শক শ্রোতার উদ্দেশ্যে 3টি অভিনন্দন। এক, আজকে বিশ্ব মুসলিমের সবচেয়ে বড় অনুষ্ঠান হজ হয়ে গেল। দ্বিতীয়, ঈদ উল আজহা আসতেছে, তার জন্য মোবারকবাদ থাকলো। এবং এদেশের সনাতন ধর্মাবলম্বী সহ যে সমস্ত দেশের বাইরেও আছেন সনাতন ধর্মাবলম্বী, তাদেরও বৎসরের সেরা উৎসব শারদীয় দুর্গা উৎসব গেল। সেই কারণে তাদের প্রতিও আমাদের শুভেচ্ছা থাকলো। আর তৃতীয়ত, চ্যানেল আই তারুণ্যের শুলোতে পদার্পণ করেছে গত 1 অক্টোবর। চ্যানেল আই এর কলাকুশলী কর্মকর্তা সহ জড়িত যারাই আছেন তাদের কাছে আমাদের আশা থাকবে, তরুণরাই যুদ্ধ করেছে। আজকে যে যুদ্ধের কথা জিয়া ভাই বলতেছেন, তরুণরাই যুদ্ধ করেছে। তারুণ্যের শক্তি দেশকে দিতে পারে, তারুণ্যের শক্তি দেশকে গড়তে পারে। এই তারুণ্যের শক্তি চেহারায় যেমন ফুটে উঠে, অন্তরে তেমনি ফুটে উঠে। শক্তিতে, কাজে, নিঃশ্বাসে, বিশ্বাসে তারুণ্য ফুটে উঠুক চ্যানেল আই জীবনে। আমরা হৃদয়ে বাংলাদেশ এই যে স্লোগানটিকে আপনারা যেভাবে তারুণ্য উদ্দীপ্ত করে এগিয়ে নিয়ে যাচ্ছেন, আরও এগিয়ে নিয়ে যাবেন এই 3টা অভিনন্দন দিয়ে। এবং খানিকটা হলেও মনের সুখের সাথে বেদনাও যদি প্রকাশ না করা যায় তাহলে খোলা মনে কথা বলা যায় না। একজন বাংলাদেশের নাগরিক হিসাবে এবং বিশ্ব মুসলিমের একজন নগণ্য সদস্য হিসাবে সাম্প্রতিক একজন ব্যক্তির কথার আঘাতে
আমার বিশ্বাস, আমাদের বিশ্বাস জর্জরিত হয়েছে, এমনকি মাননীয় প্রধানমন্ত্রীর বিশ্বাসও জর্জরিত হয়েছে বলে আজকে তিনি প্রকাশ করেছেন। কাজেই ব্যক্তির নামটাও বলে, জনগণ আরো শুনুক। জনাব আব্দুল লতিফ সিদ্দিকী, এখনো তিনি মন্ত্রী আছেন, কেমন করে অকার্যকর বলা হয়েছে কিন্তু কার্যকর করা হয় নাই। এটা একটা ফর্মালিটির ব্যাপার। এই ফর্মালিটিটা উনারা প্রেসিডেন্ট বাইরে, কাজে প্রেসিডেন্টের সিগনেচার লাগবে। প্রেসিডেন্ট বাইরে গেলেও স্পিকার পারতেন টু টেক ওভার। না, প্রেসিডেন্টের সিগনেচার লাগবে তো। না, সিগনেচার প্রেসিডেন্টের হলেও তিনি সংবিধান অনুযায়ী স্পিকার ইজ দি প্রেসিডেন্ট ইন অ্যাবসেন্স অফ দি প্রেসিডেন্ট। যাই হোক, আমরা ওই কুটতর্কে আর যেতে চাই না। এটা খুব বড়। আমি মনে করি যে ইমিডিয়েটলি হি শুড বি ব্রট টু বুক। নট অনলি তার মন্ত্রিত্ব কেড়ে নেওয়া এর বড় কথা নয়, তার দলীয় সদস্য পদ কেড়ে নেওয়া বড় কথা নয়, তিনি দেশের প্রচলিত আইনে যে যে অপরাধ করেছেন সেই অপরাধের জন্য উপযুক্ত বিচার হোক। এই অভিব্যক্তি দিয়ে আজকে খুবই সুন্দরভাবে যে বিষয়টিকে উপস্থাপন করেছেন, আমি এবং প্রাথমিক বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা মেজর জিয়াউদ্দিন সাহেব যে উপস্থাপন করেছেন, আমি তার সাথে 100% একমত পোষণ করে বলবো যে আজকে জাতির সবচেয়ে বড় দুর্ভাগ্য হচ্ছে যে আমাদের গৌরবের কি? মুক্তিযুদ্ধ। এই গৌরবের মুক্তিযুদ্ধকে আমরা, এটা জাতির মুক্তিযুদ্ধ, এটা দলের বিশেষ নয়, ব্যক্তি বিশেষের নয়, কোনো সময়ের জন্য নয়, এটা অনাগতকাল অনাদিকালের জন্য এই জাতির জন্য এর চেয়ে বড় গৌরবের আর কিছু আসবে এবং থাকতে পারে বলে আমি বিশ্বাস করি না। এই যে ইতিহাস, এই ইতিহাসকে যারাই আজকে লিখতেছেন, বলতেছেন, শোনাচ্ছেন, আমরা ওই প্রজন্মের যারা আছি, আমাদের দেখা, আমাদের কাজ, আমাদের কথা, আমাদের কর্ম অন্যের মুখ থেকে আর আমরা শুনতে চাই না, অন্যের চোখ থেকে আমরা দেখতে চাই না। আমাদের সন্তানরা যারা আজকে 50 বা তৎনিম্ন বয়সের আছে, একবারে তরুণ আমি বলছি না, 50 যিনি সেদিন 7 বছরের ছিলেন, কাজেই তারও স্মৃতিতে, 7 বছরের স্মৃতিতে যুদ্ধ থাকার কথা নয়, হয়তো যুদ্ধের শব্দ শুনেছেন, এইটুকু তার স্মৃতিতে। কাজেই তার জন্য সঠিক ইতিহাস, এখন কথা হচ্ছে আমরা ইতিহাস নির্ভর হয়ে গেছি। জিলু ভাই, আপনি যে কথা বলছেন যে বেশি আমরা অতীতমুখী হয়ে গেছি। যে সমস্ত জাতি যুদ্ধ করে স্বাধীন হয়েছে, সেই অতীত নির্ভরতা বা ইতিহাসের দিকে তাকানোটা কিন্তু আমরা বিশেষ করে তরুণ প্রজন্ম যে অহংকার বা গর্ব করতে পারছে সেটি নয়, কারণ সেখানে এত বিকৃতি, এত কাদা ছোড়াছুরি যে সেটি বরং গর্বের চাইতে লজ্জা দেয় অনেক বেশি আমার কাছে। জিয়াউর রহমান সাহেব মুক্তিযোদ্ধা ছিলেন, মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছেন, তিনি একজন জেড ফোর্সের প্রধান ছিলেন, এটা না তিনি রাজাকার ছিলেন, তিনি পাকিস্তানের এজেন্ট হয়ে যুদ্ধ করেছেন, এটি কি বিশ্বাস করবে আমার সন্তান? হ্যাঁ, জিয়াউদ্দিন সাহেবের বীরত্ব, তার সঙ্গী সাথীদের বীরত্ব, সেনাবাহিনীর যে সমস্ত কর্মকর্তা, অফিসার, জওয়ান, এদেশের ছাত্র, কৃষক, শ্রমিক, সাধারণ মানুষ যারা যুদ্ধে গিয়েছিল, কে কি ভূমিকা পালন করেছে, সেই জিনিসগুলাকে যখন এক পক্ষে গেলে বলা হয় তিনি বীর, অপর পক্ষে গেলে না তিনি রাজাকার। আজকে সেক্টর কমান্ডারদের একটু ইন্টারাপ্ট করি, 9 নম্বর সেক্টরের কেউ তো গ্যালান্টারি অ্যাওয়ার্ড পাননি, পেয়েছেন? 2-3 জন, মেজর শাহজাহান ওমর, কুদ্দুস মোল্লা, বীর বিক্রম পেয়েছে, খুব কম, সবচেয়ে কম। যাই হোক, এখন দেখা যাচ্ছে যে সেক্টর কমান্ডারদের কি অনেককেই ইতিমধ্যে রাজাকার ঘোষণা দেওয়া হয়ে গেছে ইতিমধ্যে, যেহেতু ওই দিক পরিবর্তন করছেন। এখন ওই জিয়াউদ্দিন সাহেব অত্যন্ত সুন্দরভাবে বলছেন যে ওপাশে এপাশে মিলে যে চলতেছে, তাতে গিয়ে একটা জিনিস হচ্ছে, আমি মনে করি জিয়াউদ্দিন সাহেব বেশ যথার্থ বলেছেন যে এই রাজনীতি আসলে বাংলাদেশকে কিছু দেবে না, দিতে পারতেছে না। এই ইতিহাস এখন রাজনৈতিক স্বার্থে ব্যবহৃত হচ্ছে। অবশ্যই, কারণ এখানে আমি বলবো যে আমাদেরকে একটা দিস ফার নো ফার্দার একটা কথা বলতে হবে, যে এই সমস্ত কথা দিয়ে আজকে একে খন্দকার সাহেব কি লিখছেন আমি তার সাথে 100% দ্বিমত করতে পারি। কবি শামসুর রহমান তার কালের ধুলোয় লেখা বইয়ে
কিভাবে তিনি 7ই মার্চের ভাষণকে বলে গেছেন আমি ইগনোর করতে পারি। অলি আহাদ সাহেব তার 45 থেকে 75 রাজনীতির বইয়ে কি লিখেছেন আমি হয়তো দ্বিমত পোষণ করতে পারি অনেকের সাথে, কারণ একজন লেখক ঐতিহাসিক নন, একজন লেখক এটা তার মত, একজন যোদ্ধা তার অভিজ্ঞতা, এটা উনি উনার দৃষ্টিতে দেখছেন। আমি 62 সাল থেকে রাজনীতির সাথে সক্রিয়ভাবে আছি, ছাত্রলীগ দিয়ে শুরু করেছি, এখন অন্য জায়গায় আছি, প্রায় 53-54 বছর সক্রিয় মাঠে আছি, নেতাদেরকে দেখতেছি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব ছিলেন, তিনি বঙ্গবন্ধু হয়েছেন, তাকে জাতির পিতাও আখ্যায়িত করা হয়েছে। এই যে তিনি বঙ্গবন্ধু হলেন, তিনি যে জাতির পিতা হলেন, শেখ মুজিবুর রহমান থেকে তিনি তার ছাত্র জীবন থেকে শুরু করে এই পর্যায়ে আসলেন, এটা একদিনের কথা না, তার নিজের লেখা আত্মজীবনী বাজারে আছে। তো সেখানে জিয়াউর রহমান সাহেবের নিজের অনেক ভাষণ আছে, অনেক বক্তব্য বিবৃতি আছে। উনারা যে সমস্ত জিনিস নিজেরা দাবি করেন নাই, আমরা তাই তাদেরকে দাবি করাচ্ছি। আমরা যে সমস্ত কথাগুলাকে তার বলে চালিয়ে দিচ্ছি, এই সমস্ত জিনিসগুলা আসলে একটা ওই যে জগদ্দীশ সাহেব সুন্দর বলেছেন যে এর মধ্যে কিছু কিছু লোকের ভাগ্য পরিবর্তন হয়েছে। আজকে সত্য কথা বললে যে বাংলাদেশে 71-এ মুক্তিযুদ্ধ হয়েছে, এই মুক্তিযুদ্ধের বিপরীত শক্তি ছিল, কিন্তু আজকে কেউ আওয়ামী লীগের সাথে দ্বিমত করলেই ওই মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি, এই কথাটা বলা তো ঠিক না। এর দ্বারা ইতিহাসে আরেকজনকে নিয়ে কাঠগড়ায় দাঁড় করিয়ে দেওয়া, আমার সন্তান কি শিখবে, আমার সন্তান জানবে কোত্থেকে সঠিকটা, এই জিনিসগুলোকে আমরা ভুলে গিয়ে আমার মনে হয় এই প্রবণতা কি, এই যে ইতিহাস বিকৃতির প্রবণতা কি দুদিক থেকেই নেই কম বেশি? না, আমি তো বলছি সকলের দিক থেকে। এই দুই দিক নয়, শুধু তৃতীয় শক্তিও আছে। তৃতীয় শক্তিরা এটাকে খোসা দিয়ে জাগিয়ে দিচ্ছে। এই যে গণজাগরণ মঞ্চ নিয়ে সাম্প্রতিককালে যে কি খেলা হলো, হ্যাঁ, বোঝা গেল যে এই গণজাগরণ মঞ্চে না গেলে মনে হয় 71-এর মুক্তিযুদ্ধের মতো এটা বিশাল বিষয় যারা মিস করেছে তরুণ প্রজন্ম, তারাই মনে হয় আবার একটা মুক্তিযুদ্ধ শুরু হয়ে গেছে, সেই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ না করলে মনে হয় তাদের এই রকমের একটা ভাব প্রবণতা তৈরি করা হলো। আবার দেখা যাচ্ছে যে গরম পানি ছিটিয়ে তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে। এই যে সমস্ত জিনিসগুলো, এগুলো তো ইতিহাসের জন্য খুব ভালো জিনিস নয়। যে কথাগুলো জিয়াউদ্দিন সাহেব বলেছেন আমার হৃদয়কে অত্যন্ত আলোড়িত করেছে, যে আমি সত্যি এদেশে কয়েকবার মানুষের কাছে গিয়ে ভোট নিয়ে সেখানে যখন দেখি যে একজন পঙ্গু মুক্তিযোদ্ধা, ভিক্ষা ছাড়া তার কিছু নাই, একজন মুক্তিযোদ্ধার মা নিরাশ্রয়, তার পুত্র, এরকমের এখনো এই চিত্রটা আমাদের সমাজে বিরল নয়। আর আরেকটা দিক হচ্ছে যে শুধু ইতিহাস ইতিহাস করে করে অতীতকে নিয়ে বর্তমানের কথা আমরা চিন্তা করতেছি কম, আর ভবিষ্যৎ তো দেখতেছি না। ভবিষ্যৎকে আমরা কোথায় নষ্ট করতেছি? এ কি ইতিহাসে নষ্ট না, বর্তমানে নষ্ট করতেছি। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাচ্যের অক্সফোর্ড বলে খ্যাত, সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজকে ইংরাজি বিভাগে ভর্তির যোগ্য হয়ে মাত্র 2 জন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় শতকরা 10 ভাগ 8 ভাগ পাশ করে 86 ভাগ 84 ভাগ ফেল করে, এমনকি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় মাত্র 16 ভাগ শতকরা পাশ করতে পারে। এইটা এবং তারা সব আবার এইসব স্টুডেন্টরা আবার দেশে ডাবল গোল্ডেন জিপিএ পাওয়া। তো সেখানে এই যে জিনিসগুলো আমরা, এই বর্তমান তো নয়, এরা আমাদের ভবিষ্যৎ। আজকে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারলো না, এরা আমাদের ভবিষ্যৎ, যাদেরকে নিয়ে আমরা কেউ বলতেছি ঢাকা বিশ্ববিদ্যালয় বা পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো দায়ী, কারণ তারা তাদের ভর্তি প্রক্রিয়ায় ত্রুটিযুক্ত, এই সমস্ত কথা বলতেছি। অথচ সেই যারা বলছেন তিনিও কিন্তু ওই পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্র, ওখান থেকে তিনি নেতৃত্ব নিয়ে আজকে মন্ত্রিত্বের চেয়ারে বসেছেন। তারা আজকে এই যে বর্তমানকে আমরা ধ্বংস করতেছি, ভবিষ্যৎকে ধ্বংস করতেছি। আমার মনে হয় আমাদেরকে একটা জায়গায় এসে দাঁড়িয়ে বলতে হবে যা হয়েছে যথেষ্ট, ইতিহাসের দায়িত্ব ঐতিহাসিকের উপর ছেড়ে দেই,
আমরা যারা রাজনীতি করি আমরা ওই ইতিহাসবিদ নই। যারা মুক্তিযুদ্ধ করেছেন তারা তাদের অভিজ্ঞতা লিখে যাবেন। একে খান সাহেব লিখেছেন, তিনি তার মতো করে লিখেছেন, ইনি দায় দায়িত্ব আমার নেওয়ার কিছু নাই, তিনি তার দায়িত্ব নেবেন। ইতিহাস তাকে, ইতিহাসের একটা কথা দিয়ে আমি শেষ করতে চাই, ইতিহাসে একটা কথা বলা হয় যে ইতিহাস তাকে তাই দেয় যার যা প্রাপ্য। এই যার যা প্রাপ্য এইটুকু যদি সঠিকভাবে ইতিহাস দেয় এটাই যথেষ্ট। জিয়াউদ্দিন সাহেবকে যদি সঠিকভাবে মূল্যায়ন করা হয় এটাই যথেষ্ট। আর বিরোধীরা থাকবেই। তো আমি মনে করি যে এই জায়গায় আমাদের জাতীয় ঐক্যমত হওয়া দরকার। জি, থ্যাংক ইউ। ভাইয়ের কথাগুলো একটু ব্যাখ্যা বিশ্লেষণের দাবি রাখে। উনি বলেছেন, উনি অভিনন্দনের মধ্যে চ্যানেল আইকে তারুণ্যের অভিনন্দন জানিয়েছেন। সেটা আমি আন্তরিকভাবেই বিশ্বাস করি। তবে সমস্যা হচ্ছে জিল্লুর ভাইকে নিয়ে। তার যে তারুণ্যের শুরু ছিল, আর এই 8-10 বছর ধরে জিল্লুর ভাইকে একইভাবে দেখতেছি। কাজে তারুণ্যের অবস্থানটা তার আগ মধ্যে এসছে, নতুন করে এটা আমার মনে হচ্ছে না। তারপরে আপনি আর প্রসঙ্গে এনেছেন লতিফ সিদ্দিকীর কথা। লতিফ সিদ্দিকীর ব্যাপারটা আপনি কিভাবে দেখেছেন জানি না, তবে আমাদের প্রধানমন্ত্রী সঠিকভাবে দেখেছেন। উনি বলেছেন এটা তার বংশগত একটা বিকৃতি এবং অবস্থা, পাগলের বংশধর বলেছেন। জি, কিন্তু বলেছেন সেখানে আবার অনেক, আমি সোশ্যাল মিডিয়াতে দেখলাম যে প্রধানমন্ত্রী বক্তব্যের পরপরই নানান প্রতিক্রিয়া এসছে যে প্রধানমন্ত্রী যদি জানেনি বুঝেনি যে এটা পাগলের বংশধর, তাহলে এতদিন তিনি মন্ত্রী থাকলেন কি করে? মানে আমাদের বুঝতে কেন এত সময় লাগলো? প্রশ্নটা আমার মধ্যেও আছে। তবুও পলিটিক্সের নানা চড়াই উতরাই, টান পড়ানো ইত্যাদি তো থাকে। আপনি জানেন যে চীনের মহাবিপ্লব কিংবা সেই লং মার্চের বিপ্লবে আমরা দেখছি যে আপনার মাও সেতুং এর সবচেয়ে ঘনিষ্ঠতম এবং যোগ্যতম প্রতিনিধি ছিলেন লিন পিয়াও। কিন্তু 40 বছর পরে মাও সেতুং বুঝলেন যে লিন পিয়াও ইজ এ বিট্রেয়ার। হ্যাঁ, কাজে এটা যে রাজনীতিতে বোঝার ব্যাপারটা সময় ক্ষেপণের ব্যাপার থাকতে পারে, বোঝার ব্যাপারটা সময় লাগতে পারে বেশি। এ ব্যাপারে আমি প্রধানমন্ত্রীকে খুব একটা দায়ী করতে চাই না। তবে আমি ওনাকে স্বনির্বন্ধ অনুরোধ জানাবো, যদি এই ধরনের পাগল, কিংবা শব্দটা ব্যবহার করতে চাই না, পাগলের প্রতি শব্দে আরো কিছু ব্যাকরণগত দিক আছে, এই ধরনের পাগল, তারপর শব্দটা ছা দিয়ে শুরু হয়, তো যদি থাকে আপনার ক্যাবিনেটে, আপনি দয়া করে এদেরকে বাদ দেন। হ্যাঁ, জাতি এদের নিয়ে, মানে আমরা ইংরেজিতে বলি ফেড আপ, মানে অতিষ্ঠ হয়ে গেছে। হ্যাঁ, এদের পাগলামি সাগলামি এগুলো দেখা অতিষ্ঠ হয়ে গেছে। আপনি প্রধানমন্ত্রী হিসেবে আমরা জানি যে 14, 15, 16 ঘন্টা কাজ করেন, অথচ এই কাজের ফসলটা এই পাগল ছাগলের দল ওই ঘাসের মতো খেয়ে সর্বনাশ করে দিচ্ছে। কাজে আপনি দয়া করে পদক্ষেপ নিন। জাতি সবসময় সবার উপর নির্ভর করতে পারে না, কিন্তু আজকে একটা ক্রান্তিকাল যেখানে মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধ সপক্ষে শক্তি আপনার উপর নির্ভর করে, আপনার উপর আস্থা রাখে, বিশ্বাস করে। এই আপনি যদি সেই বিশ্বাস অনুযায়ী পদক্ষেপ নিতে দুর্বলতা কিংবা কোনো অন্য কোনো কারণে পদক্ষেপ না নেন, তাহলে এই জাতি সেজন্য ভোগান্তির মুখে পড়বে এবং হয়তো সেই ভোগান্তির ব্যাপারে আপনি কিছুটা দায় দায়িত্ব কিংবা আপনার এই সিদ্ধান্তগুলো না নিলে যে ব্লেমটা আপনার উপর থাকবে, সেটাও জাতি করুক, এটা আমরা চাই না। কারণ আমরা মুক্তিযোদ্ধা, একেবারে মাঠের মুক্তিযোদ্ধা, কলকাতায় থাকি নাই আর গ্রামে উলুকে থাকিনি, একেবারে জঙ্গলে ছিলাম। তো কাজে আমাদের একটা ঐকান্তিকতা আছে যে দেশটা মুক্তিযুদ্ধের চেতনায় জেগে উঠুক। এটা আজকে আপনাকে দিয়ে সম্ভব। আপনি দয়া করে এই লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে কঠোরতম পদক্ষেপ গ্রহণ করুন এবং সেইটা আপনার খুব তাড়াতাড়ি করতে হয়, কারণ মানুষের ধৈর্য সীমা আছে। কথায় বলে জাস্টিস ডিলেড, জাস্টিস ডিনাইড।
সেটা আপনি করবেন না আমরা জানি, তবুও যেহেতু তৃতীয় মাত্রার কথা বলতে হয় বলছি। জিয়াউর রহমানের প্রসঙ্গ আপনি এনেছেন, যে জিয়াউর রহমান এবং কোন কোন সেক্টর কমান্ডারকে রাজাকার ঘোষণা করা হয়েছে, এরকম কোন অফিসিয়াল কোন ঘোষণা করা হয়নি। রাজনৈতিকভাবে বক্তব্যে করা হচ্ছে, সেটা বক্তব্যে আজকে আমরা দেখি যার বাপ বঙ্গবন্ধু বলতে বলতে গলায় রক্ত উঠিয়ে ফেলতেন, তিনি আজকে লন্ডনে বসে শেখ মুজিব বলতেছে। কাজেই বাবার সে উপরে উঠে গেছে এমন সন্তান, কুসন্তান, এতে কোনো সন্দেহ নাই। তো কাজেই আপনার এই জিয়াউর রহমানের প্রশ্নে বিতর্ক আছে, বিতর্ক নাই কার প্রশ্নে। একমাত্র আমরা যদি ইতিহাস নির্ভর হয়ে তাকাই এবং ইতিহাসে নিরপেক্ষতা নির্ভর হয়ে তাকাই, তাহলে দেখব যে বঙ্গবন্ধুই ইতিহাসের দায় দায়িত্ব কিছুটা কিংবা সার্বিক পালন করেছেন। ২৬ তারিখ মার্কিন যুক্তরাষ্ট্রের ঢাকাস্থ রাষ্ট্রদূত যে মেসেজ পাঠিয়েছিলেন স্টেট ডিপার্টমেন্টে, সেখানে উনি লিখেছিলেন যে শেখ মুজিব স্বাধীনতা ঘোষণা করে দিয়েছে, পূর্ব পাকিস্তান এখন গৃহযুদ্ধের মুখোমুখি। তো কাজেই তারা তো আর ইনফরমেটিভ মিডিয়া এবং সবকিছু না পেয়ে তারা এভাবে একটা কমেন্ট করেনি। কাজে এইসব ব্যাপার নিয়ে বঙ্গবন্ধুকে প্রশ্নের মধ্যে ফেলা, এটা বিরাট দুর্ভাগ্য এবং সেটা ফেলা উচিত না। আপনি অন্যদের নিয়ে আলাপ করেন, এমনকি জিয়া রহমানকে যতটা ছাড় দিয়ে কথা বলা যায় সেটাও আমাদের উচিত। জিয়া রহমান বঙ্গবন্ধুর পক্ষে ঘোষণা করছেন, এটা সত্যি কথা। জিয়া রহমান ঘোষণা করছেন যেমন সত্য, এই সত্যের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের একটা শক্তি বেশ উদ্দীপনাও পেয়েছিল, কিন্তু জিয়াউর রহমান কিন্তু বঙ্গবন্ধুর পক্ষে মুক্তিযুদ্ধের ঘোষণাটা দিয়েছিলেন, অন বিহাফ অফ আওয়ার গ্রেট লিডার। এ কথা বলেই আমার নিজেরই শোনা, আমি তখন পিরোজপুরে মুক্তিবাহিনী সংগঠিত করে ফেলেছি। ২৭ তারিখের ঘোষণা আমরা শুনেছি। জিয়াউর রহমানকে যতটা ইতিহাসে ছাড় দিয়ে মূল্যায়ন করা উচিত সেটা করা যেতে পারে। মুক্তিযুদ্ধের মধ্যে এই শক্তির পারস্পরিক কাদা ছোড়াছড়ি, এটা কিন্তু আপনার মুক্তিযুদ্ধ বিরোধী যে শব্দটা আপনি ব্যবহার করলেন, যে মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি ছিল, কিন্তু আপনাকে খুব মানে বিনীতভাবে আমি বলতে চাই যেটা ছিল না, এটা এখন আরো সক্রিয়। পলিটিক্যাল কনসেপ্ট ডাজন্ট ডাই। রাজনৈতিক যে চেতনা, চৈতন্য, রাজনৈতিক যে মূল ধারা, এটা কখনোই যায় না। এটা ইট ক্যানট বি কিল্ড। আপনি দেখেন চারু মজুমদারকে পশ্চিমবাংলায় ধরার পরে ২৪ ঘন্টার মধ্যে মেরে ফেলা হলো, কিন্তু আজকে নকশালরা আবার জেগে উঠেছে, নকশালদের হাতে পুলিশ, আপনার বিএসএফ নিহত হচ্ছে। এই পলিটিক্যাল কনসেপ্ট ইউ ক্যানট কিল। তেমনি বাংলাদেশের বিরোধী যারা, ওদের কনসেপ্টকে কিল করা যাবে না, ওরা বাংলাদেশের বিরোধী থাকবেই। যেটা আমাদের কর্তব্য মুক্তিযোদ্ধাদের, যেটা মুক্তিযোদ্ধাদের সপক্ষে শক্তির, চ্যানেল আইয়ের মতো একটা বিশাল গণমাধ্যম, ইলেকট্রনিক মাধ্যম, আমাদের কাজ হচ্ছে মুক্তিযুদ্ধের সাফল্যটা নিয়ে আসা। তাহলে অসাফল্যের যে দিক, অসাফল্যের জন্য যারা সক্রিয় ছিল, মুক্তিযুদ্ধকে ব্যর্থ করার জন্য যারা সক্রিয় ছিলেন, তারা কিন্তু উত্তরটা পেয়ে যাবেন এবং সেই উত্তরটাই তাদেরকে দিতে হবে। আপনি তাদেরকে ফাঁসির মঞ্চে নিয়েও কনসেপ্ট চেঞ্জ করতে পারবেন না। একজন ফাঁসি কিংবা ১০০ জন ফাঁসি কিংবা যে ১১,০০০ মুক্তিযুদ্ধের ২ বছরের মাথায় মুক্তিযুদ্ধে মানবতার বিরুদ্ধে অপরাধ নিয়ে ১১,০০০ আসামি ছিলেন জেলখানায়, যাদেরকে আন্ডার ট্রায়াল রাখা হয়েছিল এবং ট্রায়াল শুরু হয়ে গেছিল। তাদের বিরুদ্ধে মানবতার বিরুদ্ধে অভিযোগ ছিল। সেই ১১,০০০কেও যদি আপনি মেরে ফেলেন, তবুও কিন্তু এই কনসেপ্টটাকে মারা যাবে না। কনসেপ্টটাকে মারতে কেবল মুক্তিযুদ্ধের সাফল্যই এই কনসেপ্টটাকে ধ্বংস করে দিতে পারে, যে তারা বিভ্রান্ত ছিল, তো তারা জাতির বেঈমান ছিল, জাতির বিশ্বাসঘাতক ছিল, মির্জাফর ছিল, আগে কিংবা পরে। আপনি কি মনে করেন না মুক্তিযুদ্ধের পরে ২-১ জন ওদের পক্ষে গিয়ে হাজির হয়েছে? আমি নাম বলতে পারি, বলতে চাই না শালীনতার স্বার্থে, যারা
তাদের পক্ষে গিয়া হাজির হয়েছে, তাদের পক্ষ নিয়ে বাংলাদেশের অবস্থানকে নড়বড়ে করে দেওয়ার চেষ্টা করেছে। তারা করছে এবং আমরা এখানে আশা করব যে আমরা সফল এবং সাফল্যটাকে বয়ে আনবো। এই জন্য স্যাক্রিফাইস দরকার। বঙ্গবন্ধুর বাড়িতে ফারুক রশিদরা হত্যাযজ্ঞ চালানোর পরে যা কিছু পেয়েছিল তা খুব সামান্য কিছু, মাত্র 4,000 টাকা পেয়েছিল বঙ্গবন্ধুর বাড়িতে। বঙ্গবন্ধুর বাড়ি যে বিছানাটা উনি ঘুমাতেন, এটা কিছু মনে করবেন না যে আজকের তৃতীয় চতুর্থ শ্রেণীর কর্মচারীরা হচ্ছে ভালো বিছানায় ঘুমায়। বঙ্গবন্ধুর বাড়িতে যে সোফা সেটটা ছিল এখন তার জাদুঘরে আছে, ওই সোফা সেটের হচ্ছে ভালো সোফা সেট তৃতীয় শ্রেণীর কর্মচারী, চতুর্থ শ্রেণীর কর্মচারী কিংবা যে কোনো সেক্টর কর্পোরেশনের কর্মচারী তাদের কাছে আছে। কাজে বঙ্গবন্ধু, এটা আমি বুঝাতে যাচ্ছি কি, স্যাক্রিফাইস। আপনি আরাম আয়াসের কাছে আজকে যে রাজনীতির স্যাক্রিফাইস করতে পারছে না, আরো চাই আরো চাই, আরো দাও, আরো লুণ্ঠন, হ্যাঁ, আরো প্রবঞ্চনা, আরো কালোবাজারি, এই জায়গাটা বন্ধ করা ছাড়া উপায় নেই। বন্ধ করতে হয়তো আপনাকে রুথলেস হতে হবে, কিন্তু স্যাক্রিফাইস ছাড়া। আসবো আবার আপনার কাছে। আচ্ছা, মিস্টার চৌধুরী, যে সমস্ত কথাগুলো মেজর জিয়াউদ্দিন সাহেব বলছেন, প্রায় সকল কথাই এগুলো ব্যাখ্যা বিশ্লেষণ ছাড়াও কিছু গ্রহণ করা যাবে, কিছুটা ব্যাখ্যার দরকারও আছে। এই জায়গায় একটি কথা বলছেন যে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের ছেলের কথা, যে ছেলে আজকে শেখ মুজিবুর রহমান সাহেবের নাম শেখ মুজিবুর রহমান বলছেন। কথাটা হচ্ছে যে আমাদের ভাষায় একটা কথা আছে যে ডিল ছুড়লে পাটকেলটা খেতে হয়। আজকে এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের ব্যাপারে কত জাতীয় সংসদের পবিত্র অঙ্গনে কি পরিমাণ ভাষা ব্যবহার করা হয়েছে, আমি তার সাথে অন্য কারো তুলনা করতে চাই না, শেখ সাহেবের সাথেও আমি কাউকে তুলনা করতে চাই না। সেটা আমি মনে করি যার যার অবস্থান থেকে তিনি তার প্রাপ্য পাবেন। ইতিহাসে তার প্রাপ্য শেখ সাহেবের যা আছে তিনি তাই পাবেন, তাকে কেউ চেষ্টা করে টেনেও ছোট করতে পারবেন না। করতে পারে কিন্তু ছোট করতে পারবেন না। জিয়াউর রহমান সাহেবকেও যতটুকু পাওয়ার তিনি পাবেন, তার চেয়ে চেষ্টা করে ছোট করা যাবে না, হয়তো একটা চেষ্টা চলতে পারে। তো এই জায়গায় আমার মনে হয় এইটার জন্য এক পক্ষ দায়ী নয়, দুনো পক্ষই দায়ী। কারণ এক পক্ষ যদি উস্কানিমূলক কথা বলেন তো অন্য পক্ষ জবাব দেওয়ার তারও অধিকার রাখে। তো যাক, আমি এই বিষয়টাকে এত বড় করতে চাই না। আমার কথা হচ্ছে যে আজকে আমরা দেশে তিনটি বিষয় প্রধান দেখতে হবে, যে স্বাধীনতা, সার্বভৌমত্ব, এদেশের জনগণের সার্বভৌমত্ব। এই জনগণের সার্বভৌমত্বটা কিভাবে আমরা প্রকাশ করব, কিভাবে আমরা উপলব্ধি করব। জনগণের সার্বভৌমত্বের প্রধান শক্তি হচ্ছে তার ভোটাধিকার, গণতন্ত্র। গণতন্ত্রের মাধ্যমেই জনগণ তার নিজের সার্বভৌমত্ব প্রকাশ করতে পারে, প্রয়োগ করতে পারে। আজকে কিন্তু জনগণ সেই তার সার্বভৌমত্বকে বঞ্চিত। কারণ এই মুহূর্তে দেশে যে সরকার আছে সেই সরকারের সংসদ গঠিত হয়েছে 154 জন প্রার্থীবিহীন ব্যক্তির দ্বারা, বিনা প্রতিদ্বন্দ্বিতা অর্থাৎ প্রার্থীবিহীন একটা নির্বাচনের নামে। একজনই একজন প্রার্থী, কারণ নির্বাচন বললেই দুজনের বা ততোধিকের মধ্যে বাছাই করে দেওয়ার নাম হচ্ছে নির্বাচন। নির্বাচন শব্দটা একতরফা একক ভাবে আমাদের সংবিধান এটা এলাও করে না, এটা আমার ইয়েতে। এখন যাই হোক, এই সরকার মনে করতেছেন দেশে কোনো সংকট নাই। আজকেও মাননীয় প্রধানমন্ত্রীর উক্তি অনুযায়ী দেশে কোনো রকমের কোনো সংকট নাই। তিনি কোনো সংলাপ কার সাথে করবেন নাই। এখন লতিফ সিদ্দিকীকে নিয়ে বেশি কথা বললে তাকে বেশি গুরুত্ব দেওয়া হয়।
একটি কথাই বলবো যে লতিফ সিদ্দিকী ভালো কি খারাপ না জেনে তো তাকে মন্ত্রিসভায় নেওয়া হয়নি। কাদের সিদ্দিকী সাহেবকে বীর মুক্তিযোদ্ধা, বীরুত্তম, তাকে ছেড়ে দেওয়া হলো কেন? তিনি অবাধ্য হয়ে গেছিলেন। আজকে অবাধ্য নয়, চরমভাবে জাতির প্রতি বেয়াদবি করেছে লতিফ সিদ্দিকী। এই লতিফ সিদ্দিকীকে উনি এখন পাগল বলে, যে পাগলের তো বিচার হয় না। যদি আপনি মনেই করেন তাকে পাগল, তাহলে তার কি বিচার করবেন? কাজেই আমার মনে হচ্ছে যে ইট ইজ ওয়ান সর্ট অফ প্রশ্রয় দেওয়া। এটা পাগলের বংশধর বললে হবে না। তাকে উপযুক্ত আদালত ডিসাইড করবে হুইদার ইজ এ ম্যাড অর সেন। উপযুক্ত আদালতের হাতে আইনের আশ্রয় দিতে হবে। তৃতীয়ত কথা হচ্ছে যে আজকে এই যে রাজনৈতিক একটি ভেদ দিয়ে, নিঃসন্দেহে শেখ সাহেবের সম্পর্কে যে সমস্ত ব্যক্তিগত চরিত্রের কথা বলেছেন, ব্যক্তিগতভাবে তার সম্পদের কথা বলেছেন, এগুলো নিয়ে কেউ আর প্রশ্ন উত্থাপন করে না, করা উচিত নয়। জিয়াউর রহমান সাহেব সম্পর্কেও কেউ প্রশ্ন উত্থাপন করে না এগুলো নিয়ে, তারও ব্যক্তিগত সম্পদ নিয়ে, এগুলো উচিত নয়। কারণ মুসলমান হিসাবে তারা আজকে শুধুমাত্র ভালো কথা পাওয়ার হকদার। আমাদের কাছ থেকে আজকে একজন মৃত ব্যক্তি, জাতীয় নেতা হন আর সাধারণ মানুষ হন, তার প্রতি আমরা যদি ভালো জানি, ভালো চর্চা করলে এটি তার কাজে লাগবে। আর খারাপ করলে এটা আমার জন্য থেকে যাবে, কারণ ওটা উনি কোনো জবাব দিতে পারবেন না। কাজেই কোনো অনুপস্থিত ব্যক্তি সম্পর্কে, মৃত ব্যক্তি সম্পর্কে কোনো খারাপ বলার কোনো রাইট আমি মনে করি আমাদের নাই। এখন তাদের ভালো যা আছে গ্রহণ করতে তো আপত্তি নেই। যদি তিনি খারাপ হয়ে থাকেন, হ্যাঁ, খারাপ হয়ে থাকেন সেগুলো অ্যাভয়েড করবেন, অ্যাভয়েড করব। আর ভালো যদি কিছু তাকে গ্রহণ করব, খারাপকে বর্জন করব, ভালোকে গ্রহণ করব। এখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব তার জীবিত অবস্থায় তিনি গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন, যুদ্ধ করেছেন, কিন্তু শেষ মুহূর্তে তিনি একদলীয় শাসন ব্যবস্থার দ্বারা, সংবাদপত্রকে কন্ট্রোল করার দ্বারা, সমস্ত কিছুর দ্বারা এটাকে তিনি প্রমাণ করে যেতে পারেন নাই ভালোর জন্য করেছেন কি মন্দের জন্য হয়েছিল। কিন্তু এটা তো রয়ে গেল যে তিনি বহুদলীয় গণতন্ত্রকে হত্যা করেছিলেন। আচ্ছা, আবার দেখা যাক জিয়াউর রহমান সাহেবের সম্পর্কে। জিয়াউর রহমান সাহেব ক্ষমতা গ্রহণ করে প্রথমে যেটা করছেন, বহুদলীয় গণতন্ত্র প্রচলন করেছেন, যার মাধ্যমে বাকশাল থেকে পুনরুজ্জীবিত হয়ে আজকের আওয়ামী লীগ, আজকের প্রধানমন্ত্রী, আজকের সংসদ, আজকের সরকার। কাজেই এটি কিন্তু জিয়াউর রহমান সাহেবের হাত ধরেই হয়েছে। যদি জিয়াউর রহমান সাহেব বহুদলীয় গণতন্ত্রের প্রচলন করতেন না, তাহলে আজকের আওয়ামী লীগ পুনরুজ্জীবিত হতো না। আব্দুল মালিক উকিল সাহেবের দরখাস্তের মাধ্যমেই কিন্তু হয়েছিল। এখন একটু ইন্টারসেপ্ট করি একটা মিনিটের জন্য। যে বহুদলীয় গণতন্ত্র মোশতাক সাহেব করেছেন, জিয়াউর রহমান নন। 16 আগস্ট থেকেই সব দলগুলোকে অবমুক্ত করা হয়েছিল যে আপনারা আইনটা আমরা যা রাজনীতি করেন। কিন্তু পলিটিক্যাল পার্টিজ রেগুলেশন, আমি একজন আইনের নগণ্য ছাত্র হিসেবে পলিটিক্যাল পার্টিজ রেগুলেশন, পিপিআর, যেটা এই পিপিআরটা জিয়াউর রহমান সাহেবের সময়ের প্রমালগেটেড ল। এটা প্রমালগেটেড ল। পিপিআরটা জিয়াউর রহমান করছিলেন কারণ উনি 4 বছর প্যারালে পলিটিক্স করিয়েছিলেন। ওই আইনের মধ্যে সেটা আছে যে ঘরের মধ্যে রাজনীতি করতে পারবে, ঘরে আছে, ঘরের মধ্যে যাইতে পারো না, ঘরের বাইরে যেতে পারো না, প্যারালে পলিটিক্স। 4.5 বছর ঢাকা শহরে কারফিউ দিয়ে রেখেছিলেন, ভুলে যাবেন না দয়া করে। কারফিউ না, মানে রেস্ট্রিক্টেড ছিল। না, কারফিউ ছিল 4.5 বছর ঢাকা শহরে, রাত 10টার পরে কারফিউ ছিল। না, 10টার পরে ছিল, কিন্তু রাজনৈতিক দলের উপর কোনো কারফিউ ছিল না, রেস্ট্রিকশন ছিল। কারফিউ তো রাত দলের উপর হয় না। যাই হোক, এটা কিন্তু আজকের আওয়ামী লীগ। আর আরেকটা কথা বড়, সেটা হচ্ছে যে বঙ্গবন্ধুর এই একদলীয় শাসন নিয়ে বিএনপির অনেক নেতা বেশ তুখুর বক্তব্য, সমালোচনা, কটূক্তি ইত্যাদি করে থাকেন। তারা ভুলে গেছেন যে বাকশাল করার পরে জিয়াউর রহমান বাকশালের সদস্য হওয়ার জন্য আবেদন করেছিলেন। নট অনলি আবেদন, আমি তখন ডিজিএফআই অফিসার। জিয়াউর রহমান কতক্ষণ শেখ মুজিবুর বাসায় বসে থাকতেন, কতক্ষণ তোফায়েল ভাইয়ের বাসায় বসে থাকতেন,
কতক্ষণ রাজ্জাক সাহেব বাসায় বসে থাকতেন, আমরা সিআইবি রিপোর্টে পুরোটা পেতাম। কাউন্টার ইন্টেলিজেন্স ব্যুরো, আমি শেষ করে দিচ্ছি কথাটা, আপনি আবার যাবেন আপনার কথায়। সেখানে দেখা গেছে যে 1.5 ঘন্টা 2 ঘন্টা বসে থেকে ওই নেতাদের সাথে দেখা করে এই 3 মেরুর 3 নেতাকে নিয়ে জিয়াউর রহমান গিয়ে হাজির হলেন বঙ্গবন্ধুর কাছে যে উনি বাকশালের সেন্ট্রাল কমিটিতে না আনলে উনি তো আপনার পক্ষে মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছিল ইত্যাদি ইত্যাদি। এবং বঙ্গবন্ধু বললেন যে বাকশাল গঠনতন্ত্রে তো এভাবে ডেপুটি চিফ সেন্ট্রাল কমিটিতে আসার প্রভিশন নাই। তখন বাকশাল গঠনতন্ত্র পরিবর্তন করে জিয়াউর রহমান সাহেবকে বাকশালের সেন্ট্রাল কমিটির মেম্বার করা হয়। এটা যদি কখনো মিথ্যা প্রমাণ করতে পারেন, যে কোনো রাজনৈতিক শাস্তি নিতে আমি রাজি আছি। আমি সেখানে আপনাকে মিথ্যা প্রমাণেও, আমি মিথ্যা বললে প্রমাণ করার প্রশ্ন, আমি মিথ্যা বলতে যাচ্ছি না। কারণ তখন ছিল যে বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ, এই তার নাম হচ্ছিল বাকশাল। এই বাকশাল ছাড়া কোনো রাজনৈতিক সংগঠন থাকবে না, এবং সেই বাকশালে সরকারি কর্মকর্তা, সামরিক বেসামরিক কর্মকর্তারাও সদস্য হতে পারবেন। আপনি নিশ্চয়ই, আপনি সেই সময় যেহেতু ওই দায়িত্বে ছিলেন, আপনার মনে আছে। তো সেই সময়ে জেলা প্রশাসকরা, বিভিন্ন না না কিন্তু পরবর্তীকালে করেছেন, যেমন আমাদের এই যে মোফাজ্জল করিম সাহেব, তাকে কিন্তু ইয়ে করলেন, ডিস্ট্রিক্ট গভর্নর করা হয়েছিল। অনেক, সেটা জেলা প্রশাসক হিসেবে নয়, না ওই যে বাকশালের মেম্বার করে, বাকশালের মেম্বার করে। হ্যাঁ, তো এই কারণেই তারা হতে পারত। তার কাছে হয়তো রাজনৈতিক একটা অবস্থানের কারণে তাকে এই লিভারেজটা দেওয়া হয়েছিল। হ্যাঁ, দেওয়া হয়েছিল। লিভারেজ অনেককেই দেওয়া হয়েছে। বঙ্গবন্ধু হি ওয়াজ সো গ্রেট যে 3.5 বছর চেষ্টা করছেন যে গণতন্ত্র প্র্যাকটিস করা যায় কি না, এবং জাতিটাকে গণতান্ত্রিক আন্দোলনের এবং সংগ্রামের মধ্য দিয়ে এগিয়ে নেয়ার একটা ব্যবস্থা করেছিলেন। কিন্তু তখন বিভিন্ন রাজনৈতিক বাম দলগুলো যেভাবে সশস্ত্র প্রক্রিয়া শুরু করেছিলেন, তাতে উনি দেখলেন যে এই সশস্ত্র প্রক্রিয়ার মধ্যে আইন শৃঙ্খলা অবনতি ঘটার মধ্যে আওয়ামী লীগের এমপি ঈদের জামাতে দাঁড়িয়েছেন, ঈদের জামাতে বের করে নিয়ে গুলি করে হত্যা করা হয়েছে। তো কাজেই তখন উনি সিদ্ধান্ত নিলেন যে যেটা 72 সালে করা উচিত ছিল একদলীয় শাসন, যে দেশটা গড়ে তোলেন, তারপর রাজনীতি করেন, যার যা ফর্মুলা আছে, আর সেইটা উনি 3.5 বছর পরে এসে করতে হয়েছে। অনুষ্ঠানের শেষের দিকে আমি 2 মিনিট করে বলবেন আপনি, 2 মিনিট, তারপরে উনি 2 মিনিট। আচ্ছা, সেখানে আমি আপনাকে একটু স্মরণ করিয়ে দিতে চাই যে দেখেন, আজকে এই যে বাকশাল, এটা অতীতমুখী ব্যাপার। আমি আর এত দীর্ঘ যাব না। কথা হচ্ছে যে যে সমস্ত কাজগুলা দ্বারা গণতন্ত্রকে মাটির নিচে দেওয়া হয়েছিল, তার এক নামে বললে এটার নাম বাকশাল। আর আপনি বলছেন একটা চরম সত্য কথা, যে সেই সময়ের বাম দলগুলা অনেক অস্থিরতা তৈরি করেছিল। এই অস্থিরতার অন্যতম একজন নায়ক ছিলেন হাজী হাসানুল হক ইনু সাহেব। আজ থেকে তো হাজী হয়ে গেলেন। হাজী হাসানুল হক ইনু সাহেব, তিনি ডেপুটি কমান্ডার অফ গণবাহিনী। ইউ নো হোয়াট ওয়াজ গণবাহিনী অ্যান্ড হু ওয়াজ হি। 7ই নভেম্বরের কামানের উপরের ছবি তো এখনো বাজারে পাওয়া যায়। আচ্ছা, হাজী রাশেদ খান মেনন সাহেব, কঠোর ডায়ালেকটিক ম্যাটেরিয়ালিজমের সমর্থক, তিনি বা তার দল কি ভূমিকা ছিল, আপনি যেহেতু একটা বিশেষ দায়িত্বে ছিলেন, আপনার নিশ্চয়ই নজরে আছে। আপনার নিশ্চয়ই নজরে আছে 72 সালে বয়তুল মুকররমের সামনের থেকে বক্তৃতা করে কোন নেত্রী বলছিলেন যে বঙ্গবন্ধুর চামড়া দিয়ে ডুগডুগি বাজাবেন। হ্যাঁ, যিনি তখন উস্ত্রি হাউস বলে সেগুনবাগিচায়, এখন আনন্দ ভবন নাম হয়েছে, সেখানে তার অফিস ছিল। হ্যাঁ, তখন শেখ ফজলুল হক মনি সাহেব অত্যন্ত প্রভাবশালী যুবনেতা ছিলেন। তার নির্দেশে ওই নেত্রীকে সেই উস্ত্রি হাউস থেকেও ধরতে গিয়ে পায় নাই। এগুলো ওই যে ভিয়েতনাম দিবসের কথাগুলো, এগুলো যদি স্মরণ করা যায়, আজকে আমি মাঝে মাঝে চিন্তা করি যে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী বড় উদার, এত উদার, কারণ
খন্দকার মোস্তাকের শপথ পরিচালনাকারী ক্যাবিনেট সেক্রেটারি মোখা আলমগীরকে উনি মন্ত্রী করেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী। না না, উনি তো সহপরিচালনা এইচটি ইমাম সাহেব, সরি, এইচটি ইমাম সাহেবকে উপদেষ্টা করেছেন। উনি মন্ত্রী করেছেন যাদেরকে, এদের মধ্যে অনেকেই তার ঘুর এবং কঠোর বিরোধী ছিলেন। আজকে তিনি উদারতার প্রমাণস্বরূপ সর্বশেষ যার সাথে আজকে তিনি সফর করে আসলেন জাতিসংঘে যাকে তিনি স্থায়ী প্রতিনিধি করে রেখেছেন, সেই স্থায়ী প্রতিনিধি সাহেব 2001 সালে আওয়ামী লীগের চরম পরাজয়ের পর একটি বই লিখেছিলেন, রিগড ইলেকশন অ্যান্ড ইললিজিটিমেট গভর্নমেন্ট বাই আমাদের মাননীয় শ্রদ্ধেয় ব্যক্তি আবুল মুহিত সাহেব। সেই বইয়ের অন্যতম লেখক ছিলেন তারই অনুজ একে আবুল মোমেন সাহেব। বইটি বাজারে পাওয়া যায়। সেখানে তিনি বলেছেন যে ফেইলিওর অফ আওয়ামী লীগ রিজন হিসেবে তিনি দেখাইছেন 3টা। একটি হচ্ছে যে আওয়ামী লীগ জনগণের থেকে বিচ্ছিন্ন। আরেকটা জিনিস উনি দেখিয়েছেন যে আওয়ামী লীগের মধ্যে ইন্টারনাল ফিউড ছিল অনেক, এবং আওয়ামী লীগ লিডার ওয়াজ এ ভেরি টকেটিভ লেডি। তো এই বিশেষণ দিয়ে যিনি বিশেষায়িত করেছেন মাননীয় প্রধানমন্ত্রী, তিনিও উদারতার বলে আছেন। আমি মনে করি যে আমরা অতীত থেকে শিক্ষা নেব। আপনার প্রথম কথাটা দিয়ে শেষ করতে চাই যে অতীত থেকে আমরা শিক্ষা নেব, কিন্তু বর্তমানকে নিয়ে কাজ করব এবং ভবিষ্যৎ গড়ার চেষ্টা করব। এই যদি হয় এবং মুক্তিযুদ্ধের চেতনায় 100% বিশ্বাস রেখে আমরা কাজ করে এগিয়ে যাব। এখানে দলমতের মধ্যে যদি দূরত্ব থাকে, এটাকে কমিয়ে আনার জন্য জাতীয় সংলাপের ভিত্তিতে আমরা এই সমস্ত নির্ধারণ করব। জাতীয় সংলাপ আসু জরুরি এবং অত্যন্ত জরুরি। আপনার নেত্রীকে তো খুব বাচাল বলা হয়েছে কিংবা বাকপটু বলা হয়েছে। না, টকেটিভ শব্দটা আমি বাংলা করছি আর কি। টকেটিভ তো বলা আমার কথা নয়, আমার আপনার কথা বলছি না। তাই টকেটিভ হওয়াটা ভালো, কারণ যারা অন্তরের কথা প্রকাশ করে না, দে আর ক্রিমিনালস। And in our Bangladesh history, we have some criminals who never used to talk. Keeping everything in mind, whatever plan and conspiracy he used to do or they used to do, it was never disclosed. যারা মন খোলা কথা বলে, they are good people. যারা মনের মধ্যে ষড়যন্ত্র শয়তানি আটকায় রাখে। অনেক ধন্যবাদ। আচ্ছা, ঠিক আছে দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে তৃতীয়মাত্র সম্পর্কে আপনারা লিখতে পারেন ডাক, ইমেল, SMS এর মাধ্যমে, ইন্টারনেট, আমাদের অফিসিয়াল ওয়েবসাইট অথবা সোশ্যাল নেটওয়ার্কগুলোতে যেসব পেজ হচ্ছে সেসব পেজে আপনারা আপনাদের মতামত রাখতে পারেন। আর আপনাদের মতামতে আমাদের অনুষ্ঠান তৃতীয়মাত্র আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ আমরা দুটোই, বুধবার দুপুর 11:30 এবং শুক্রবার দুপুর 1:05 দেখবেন। আমন্ত্রণ হলো মিস্টার এবাদুর রহমান চৌধুরী এবং মেজর জিয়াউদ্দিন। অসংখ্য ধন্যবাদ আপনার দুজনকেই। দর্শক মণ্ডলী, আমার দু অতিথির কথায় যেটি মোটামুটিভাবে বেরিয়ে এসছে এবং তারা একমত পোষণ করেছেন যে আমাদের রাজনীতিকরা আসলেই অনেক বেশি অতীত নির্ভর এবং সেটিকে তারা যথেষ্ট পরিমাণে বিকৃত করবার চেষ্টা করেছেন। বর্তমান নিয়ে তাদের চিন্তা কম, আর ভবিষ্যৎ তো তারা দেখেনি না বলতে গেলে। এবং একথাও তারা বলছেন আলোচনার ভিত্তিতে যে এরা প্রায় সবাই বোকার স্বর্গে বসবাস করছেন, প্রায় সবাই, তার মধ্যে কেউ কেউ হয়তো বাদ পড়তে পারেন। এবং এরা এটি বুঝতে পারেন না যে দুটো প্রচলিত কথাকে, একটি রবীন্দ্রনাথ ঠাকুরের যে তোমাকে বধিবে যে গোকুলে বাড়িছে সেটি তারা মনে রাখেন না। ম্যান প্রপোজেস, গড ডিসপোজেস, এটিও তারা মাথায় রাখেন না। এবং ইতিহাস তাকে তাই দেয় যা তার প্রাপ্য। কাজেই ইতিহাস নিয়ে এত কাদা ছোড়াছড়ি না করাই ভালো। মূল কথা হচ্ছে যে ভবিষ্যৎমুখী নেতৃত্ব বাংলাদেশের জন্য দরকার। যারা বর্তমানকে ভাবে, নিশ্চয়ই অতীতের দিকে তাকাবে। গাড়ি চালাবার সময় যেটুকু রিয়ার ভিউ মিররে তাকাতে হয়, ঠিক সেইটুকু পরিমাণ। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।